দেশে রে, দেশে দেশে দেশে। ছোট লোক রিকশাওয়ালার বাচ্চা, কি করলি? যেদিন থেকে এই গরিবদের হাত ধরা শুরু করবো, সেদিন থেকে তোকে মতো ধনীদের হাত সারা জীবনের জন্য মাটিতে মিশা যাইবো। আমি তোকে চ্যালেঞ্জ করছি, আজকের পর থেকে তোর লাইফটা কিভাবে হেল্প করতে হয় আমি শুধু সেই আশাই থাকবো। আমিও কোটিপতি ভাইয়ের যে দিব। আমারে দিয়া এই জুতাটা না পরিষ্কার করালেও পারতে। তুই তুই আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলছিস, ছোট লোকের বাচ্চা। এই ফকিন্নির বাচ্চা, সারাদিন কি করস? আমার স্ত্রীর অনেক ভালোবাসি আমি। আমি যতদূর জানি যে আপনার হার্টের সমস্যা, তো হার্টের সমস্যা থাকলে তো আপনার কিডনি নেওয়া যাবে না। ডক্টর সাহেব, আমি আপনাদের সান্ত্বনী ডক্টর। আপনি আমার বউরে বাঁচান ডক্টর। ডক্টর যেমন করে হোক ডক্টর। জুতাটা পর্যন্ত পরিষ্কার করে। শাফি, এই শাফি, এই ছোট লোকের বাচ্চা, শাফি, কিছু হইছে? এদিকে আয়। ছোট লোকের বাচ্চা, আবার জিজ্ঞেস করছিস আমাকে যে কি হয়েছে? এই কি হয়নি তুই সেটা বল। তুই খুব ভালো করে জানিস যে আমি আজকে একটা পার্টিতে যাব, তাহলে আমার জুতার এই হাল কেন? আমার জুতা তুই কেন পরিষ্কার করে রাখিসনি? দেখো তুই, আমি তো কালকেই তোমার জুতা, তোমার ড্রেস সবকিছু সুন্দর করে পরিষ্কার করে রাখছি রাতের বেলা। তাহলে এখন আমার ময়লা কেমনে আইলো? আর জুতায় তো কোনো ময়লা দেখাচ্ছে না, আমি তো সবকিছু সুন্দর মতো পরিষ্কার করছি। ও আচ্ছা আচ্ছা, তার মানে কি আমি তোর সাথে মিথ্যা কথা বলছি? আমার জুতা পরিষ্কার আছে তবু আমি তোকে বলছি আমার জুতা কেন নোংরা? এই ছোট লোকের বাচ্চা, আমি চোখে দেখি না আমার জুতা যে একদম অপরিষ্কার নোংরা হয়ে আছে? সেটা তো আমি খুব ভালো করে দেখতে পাচ্ছি। এখন কি আমি এই নোংরা জুতা নিয়ে পার্টিতে যাব? তারপর লোকজন আমাকে কি বলবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার জুতাগুলো খুলে দাও, আমি পরিষ্কার করে দিতেছি। কি বলি? বস বস। জুতা খুলে দিব মানে? আমি যেভাবে জুতা দিব তুই ঠিক সেভাবে জুতা পরিষ্কার করবি। কর। আমারে দিয়া এই জুতাটা না পরিষ্কার করালেও পারতে। তোমার বাসায় তো এসব করার জন্য অনেক কাজের লোক আছে। আমি তো যতই হোক তোমার স্বামী। কি কি বললি তুই? তুই আমার স্বামী? কিভাবে তোর মনে হলো বলতো যে তুই আমার স্বামী আর আমি সেটা মেনে নিলাম? শোন, তুই ভুলে যাস না যে তোকে আমি ঠিক কিভাবে বিয়ে করেছি। জাস্ট আমি জেদের বশে তোকে বিয়ে করেছি। এতে করে তুই মনে করিস না যে তুই আমার হাজবেন্ড, আমি তোকে সেই অধিকারটা দিয়ে দেবো, আমি তোকে সেই রেসপেক্টটা করব। এটা যদি তুই মনে করে থাকিস তাহলে তুই ভুল করবি। তুই আমার বাড়ির চাকর, চাকর হয়েই থাকবি। তুই কখনো আমার কাছ থেকে কোনো হাজবেন্ডের মর্যাদা পাবি না, স্ত্রীর মর্যাদা পাবি না। কি ব্যাপার? আমার জুতা পরিষ্কার হয়নি বলে আমার গাড়িটাও পরিষ্কার হবে না? তুই কিন্তু ঠিক ভালো করেই জানিস তুই আমার সাথে যে বিহেভিয়ারগুলো করছিস খুব খারাপ করছিস। আমার জুতা তুই ইচ্ছা করে পরিষ্কার করিসনি, আমার গাড়ি তুই পরিষ্কার করে রাখিসনি। আমি নোংরা গাড়ি নিয়ে কিভাবে পার্টিতে যাব বলতো? আমাদের ফ্যামিলির তো একটা মান সম্মান আছে, তাই না? আমি কি নোংরা গাড়ি করে আমার পার্টিতে গিয়ে আমার মান সম্মান খোয়াবো? এই গাড়িটা তুই পরিষ্কার করাতে পারিসনি, ওকে ফাইন, আমি বুঝে নিলাম। তাহলে
কাজ করলেই তো পারিস। তোর কাজ করতে যেহেতু এতই প্রবলেম, বাড়ি থেকে তোর মাকে ডেকে এনে তারপর আমার গাড়িটা তুই পরিষ্কার করতে পারতিস। তুমি আমার নিয়ে যা খুশি তাই বলো, তুমি আমার নিয়ে যত খুশি কথা বলো, আমি সব কিছু মাইনা লইছি, আমি তোমার সব অত্যাচার সহ্য করতেছি, কিন্তু দয়া কইরা আমি তোমার কাছে করজোরে অনুরোধ করতেছি, তুমি আমার অসুস্থ মাঠে নিয়ে কিছু কইও না, কিছু কইও না আমার মাঠে লইয়া তুমি। তুই তুই আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলছিস? ছোট লোকের বাচ্চা, ভুলে যাস না তুই এই বাড়ির চাকর, আমার হাজবেন্ড না। তো আমার সাথে কথা বলতে হলে চোখ নামিয়ে তারপরে কথা বলতে হবে। এখন কথা না বলে তাড়াতাড়ি আমার গাড়ি পরিষ্কার করে দে, আমার পার্টিতে যেতে লেট হয়ে যাচ্ছে। এই ফকিন্নির বাচ্চা, সারাদিন কি করস? আমার বোনের গাড়ি বসে খাস আর ঘুমাস, এই ছাড়া তো তোর কোনো কাম নাই। তোরা যে কইছিলাম আমার আজকে সমাবেশ আছে, আমার এই পাঞ্জাবিটা আয়রন করতে আর এই কাপড় চোপড়ি ধুয়ে রাখতে, তুই কি করলি? এখন আমি পার্টিতে কিভাবে যাবো আর মানুষ কি কইব? ভাইজান, আসলে কালকে অথই অনেকগুলো জামা কাপড় দিছিল ধোয়ার জন্য, সারা রাত ধরে সেই জামা কাপড়গুলো ধুইছি, সেজন্য অনেক ক্লান্ত লাগছিল, ধুইতে পারি নাই আপনার জামা কাপড়গুলো। আপনি চিন্তা করেন না, আমি আজকেই আপনার সব জামা কাপড় ধুইয়া দিব না। কত বড় সাহস, ছোট লোকের বাচ্চা আমার মুখের উপর কথা সাহস! এরপর থেকে যদি আমার কোনো কাপড় চোপড় আয়রন ছাড়া দেখছি, এর চেয়ে বেশি খারাপ হয়ে যাবে। ঘন্টা ধরে ওর জন্য দাঁড়ায় আছে। আমার মনে হইতেছে কি বিয়ের পর না ওর ভাবটা একটু বাইরে গেছে। আমি বুঝলাম এই ফকিনি ছোট লোকের বিয়ে করার পর ওর এত ভাব ভালো কেন তাহলে? এইটাই তো কথা, মানে আমার মনে হইতেছে কি ওই ফকিন্নির সাথে থাকতে থাকতে ওর মন মানসিকতা এখন ওই ফকিন্নির মতো হয়ে গেছে। আচ্ছা দোস্ত, কে আসবে? আরে আমারও তো ওইটাই সন্দেহ, 2টা ঘন্টা আমাদের এখানে দাঁড়া করে রাখছে। আর 10 মিনিট দেখো, যদি না আসে আমি চলে যাবো এবার। কি দোস্ত, তোর জন্য কতক্ষণ ধরে দাঁড়াচ্ছি জানো? 2টা ঘন্টা হয়ে গেছে। শোন, আমার বাড়িতে একটা প্রবলেম আছে না, সেই প্রবলেমটার জন্য আমি আমার নিজের কোনো প্রবলেম সলভ করতে পারি না, সেজন্যই আসতে আমার একটু লেট হয়ে গেল। আমার না একটা কথা হচ্ছে কিছুই মাথার ভিতরে ঢুকতেছে না। তুই যখন কলেজে বসে প্রেম করতি তখন তো খুব সুন্দর, খুব স্মার্ট, খুব বড় লোক পড়া দেখতে প্রেম করতি। আর বিয়ের সময় কিনা একটা গরিব ছোট লোক, একটা ফকিন্নি, একটা খ্যাত পোলা দেখে বিয়ে করলি, মানে বুঝতে ছিল তো কি বুঝতে কোনো সমস্যা হয়েছে? দেখ, এভাবে বলিস না, তোরা কিন্তু খুব ভালো করেই জানিস যে ওই ছেলেটাকে আমি জেদের বসে বিয়ে করেছি। আমি একটা মেয়ে, আমি কখনো ওইরকম একটা আনস্মার্ট খ্যাত ছেলেকে বিয়ে করব, এটা তোরা ভাবলি কি করে বলতো? দোস্ত, আমরাও এতক্ষণ এই ব্যাপারেই ওর সাথে দুইজন কথা বলতেছিলাম যে তুই এই ছোট লোকটারে কেন বিয়ে করলি। দেখ, যা হবার তা তো হয়ে গেছে, তাই না? বিয়ে করেছি বলে এই না যে ও আমার হাজবেন্ড হয়ে গেছে, আমি ওকে হাজবেন্ডের অধিকার দিচ্ছি, আমি ওর সাথে ভালোভাবে কথা বলছি, আমি ওর সাথে একসাথে থাকছি, এমন তো কোনো কিছুই না, তাই না? ওকে আমি জাস্ট আমার বাড়ির একটা চাকর বানিয়ে রেখেছি, চাকরের মতো দিন রাত 24 ঘন্টা আমি ওকে খাটাচ্ছি। দোস্ত, ব্যাপারটা না হলে আমরা বুঝলাম তুই ওরে বিয়ে করছস, তোর জিদের কারণে তুই ওর বিয়ে করছস। আশেপাশে যে মানুষ আছে ওরা তো বুঝবে না, ওরা তো মনে করে ও তোর হাজবেন্ড। হ্যাঁ, তোদের কথাও ঠিক আছে, কিন্তু আমি কি করব বলতো? মিস্টেক হয়ে গেছে একটা, আমি না নিজেও বুঝতে পারছি না যে আমি এখন কি করব। তোরা অন্তত আমাকে একটা বুদ্ধি দে। তাহলে তুই একটা কাজ কর, ওকে ডিভোর্স দিয়ে দে, ওকে বাসা থেকে বের করে দে। ওর মতো একটা সাধারণ রিকশাওয়ালাকে তোর অত বড় বাড়িতে রাখা মানে তোর লাভটা কি? তোরা জানিস না এই ছোট লোক চাকরের বাচ্চাটার এত অহংকার, ও একটা সময় আমাকে অনেক অহংকার নিয়ে কথা বলেছে, অনেক অপমান করেছে, সেগুলোর প্রতিশোধ নেওয়ার জন্যই তো জেদের বসে আমি ওকে বিয়ে করেছি। এখন এত সহজে যদি আমি এই বাড়ি থেকে ওকে বের করে দেই,
তাহলে তো আমি আমার মতো করে প্রতিশোধটা নিতে পারবো না। তাই ইচ্ছে করে আমি ওকে আমার বাড়িতে রেখেছি। যতদিন না পর্যন্ত ও নত স্বীকার না করবে আমার কাছে, ততদিন পর্যন্ত ও আমার বাড়িতেই থাকবে, তাও চাকর হয়ে। দেখ, একটা মানুষ চাইলেই একা একা কোনো কিছুই করতে পারে না। তুই যেহেতু ছেলে মানুষ, তোকে আমি আমার বাড়িতে নিয়ে রাখতে পারবো না। তাই আমি চাচ্ছিলাম সাথী কয়েকদিন আমার সাথে আমার বাড়িতেই থাকুক। আমরা দুজন মিলে যদি একটা প্ল্যানিং করে ওকে উচিত শিক্ষা দিতে পারি, তাহলে আমার মনে হয় ওকে আমি আমার আয়ত্তে আনতে পারবো। তোরা কি বলিস? বাহ, গুড আইডিয়া। আর আমার কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে জানাবি। হ্যাঁ, সেটা তো অবশ্যই। ঠিক আছে দোস্ত, থাক, আমরা যাই, চল। ঠিক আছে, চল। শাফি, হ্যাঁ শাফি, শাফি, হ্যাঁ ম্যাডাম, কিছু কইবেন? ছোট লোকের বাচ্চা, তোরা কতক্ষণ যাবত আমি ডাকতেছি, কথা তোর কান দিয়ে যাইতাছে না? হ্যাঁ ম্যাডাম, ওই বাড়িঘরগুলো নোংরা হয়েছে তো, সেই জন্য একটু ধোয়া মোছা করতেছিলাম। কিছু কইবেন? হইছে, মুখে মুখে তর্ক করতে হইব না। একটা কাজ কর, এই 500 টাকা নিয়ে দোকানে যা, দোকানে যাই এক প্যাকেট বেনসন সিগারেট নিয়ে আয়। ধর। কেন? আমি আপনার লিগে কেন বেনসন সিগারেট নিয়ে আসবো? দেখেন ম্যাডাম, আমার এসব কইবেন না। আমি এগুলো খাইও না, আর আমি এগুলো আনতেও পারব না। আপনি যদি খান আপনি নিয়ে আসেন, আমারে কইতেছেন কেন? ছোট লোকের বাচ্চা, যত বড় মুখ নয় তত বড় কথা, আমার মুখে মুখে তর্ক। হ্যাঁ তারা তোর দেখাইতেছি মজা। অথয়, এই অথয়, অথয়, এই অথয়, কি ব্যাপার, কি হয়েছে? তুই কি আমার এই বাড়িতে অপমান করার জন্য নিয়ে আইছস? মানে মানে এই চাকরটার আমি কইছিলাম আমার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আইতে, ও আমার মুখের উপরে কইলো ওরা কি আনতে পারবো না। আমার আরো অনেক কথা শুনাইছে। আমার নিয়ে যদি তোর এত সমস্যা হয়, তাহলে আমি আমার বাড়িতে চলে যেতেছি। আরে এসব তুই কি বলছিস? দাঁড়া, আমি দেখছি। এই ছোট লোকের বাচ্চা, এসব আমি কি শুনছি? আমার ফ্রেন্ড এসব কি বলছে? ও তোকে জাস্ট এক প্যাকেট সিগারেট আনতে বলেছে। এতে করে কি তোর মহাভারত অশুদ্ধ হয়ে গেছে যে তুই করতে পারবি না, সেটার জন্য তুই ওকে না করে দিলি? কেন, তোকে কি এই বাড়িতে আমি এমনি এমনি রেখেছি? তুই ভুলে যাস না যে তুই আমার বাড়ির চাকর। এটা বারবার যে তুই কেন ভুলে যাস আমি সেটাই বুঝতে পারি না। এত কথা না বলে আমার ফ্রেন্ড যেটা বলেছে তুই সেটাই করবি। আর তুই কেন করলি না সেটা আমাকে বলতো। দেখো, তুমি তো জানো যে আমি এগুলো খাইও না, আর এগুলো কখনো আমি ছুঁয়েও দেখি নাই। উনি আমাকে অন্য কোনো কাজ দিক, আমি অবশ্যই করে দিব, কিন্তু এইসব কাম আসলে আমার দিয়ে হয় না। আরে বাবা, তাই নাকি? এসব কাজ তোকে দিয়ে হয় না? কেন হয় না? কারণ তুই তো খুব ভদ্র ইনোসেন্ট একটা ছেলে। তুই কখনো সিগারেট খাস না, তুই কখনো সিগারেট ছুঁয়েও দেখিসনি, যার কারণে তুই আমার বান্ধবীকে সিগারেটটা এনে দিতে পারবি না। শোন একটা কথা, আমার সামনে না এসব ন্যাকামি করা একদম বন্ধ করে দিবি। তোর মতো একটা ছেলে তুই সিগারেট খাস না, এটা আমাকে বলবি আর আমি সেটা বিশ্বাস করে নিব। একদম নাটক করার চেষ্টা করবি না। আমি তোকে যেটা বলবো তুই সেটাই করবি আজকের পর থেকে। এই যে টাকা, এক্ষুনি দোকানে যাবি আর আমার বান্ধবীর জন্য এক প্যাকেট সিগারেট দিয়ে আসবি, যা। আর শুধু তাই না, আজকের পর থেকে আমার ফ্রেন্ড এই বাড়িতে যতদিন থাকবে ও তোকে ঠিক যা যা করতে বলবে তুই তাই তাই করবি। যা এখান থেকে। কিরে, কেমন দিলাম? বাহ, তুই তো বেশ ভালো নাটক করতে পারিস। মিলে হাত। চল। আরে জাহিদ, তুই বন্ধু, তুই কখন এলি? আরে বন্ধু, আমি শহরে আইছিলাম, ভাবছিলাম শহরে আসছি যখন তোর সাথে একটু দেখা করে যাই। তোর লগে তো অনেকদিন ধরে দেখা হয় না। গ্রামের সবাই বললো তুই নাকি একটা কোটিপতি মেয়ে বিয়ে করছস, তাই ভাবলাম একটু দেখা যাই। কিন্তু আমি আইসা যা দেখলাম তুই যে কতটা সুখে আছস তা আমার বুঝতে বাকি নাই। বন্ধু, তুই তো গ্রামে এমন ছিলি না, তুই তো অনেক প্রতিবাদী একটা ছেলে ছিলি। এত অত্যাচার তুই কিভাবে সহ্য করিস? এর কারণ কি? একটু খুলে বলতো কি হয়েছে। তাহলে শুনবি? শোন তাহলে। দেশে রে, দেশে দেশে দেশে, আমার গাড়ির চাকাটা ভেঙে দেশে রে, দেশে দেশে রে, আল্লাহ রে আল্লাহ, দেশে দেশে রে,
এই চাকাটা রে। ছোট লোক রিকশাওয়ালার বাচ্চা, কি করলি তুই? হ্যাঁ, তুই দেখেছিস তুই আমার গাড়ির বাম্পারটা নষ্ট করে দিয়েছিস? তুই জানিস এই গাড়ির দাম কত? তোর মতো একটা ছোট লোককে আমি যদি 2 বারও বিক্রি করে দেই না, তাহলে আমার এই গাড়ির হাফ দামটা উঠবে না। তুই কি করে পারলি আমার এই গাড়ির ক্ষতি করতে? ধাক্কাটা লাগাইলো কে? হ্যাঁ, কে লাগাইলো ধাক্কা? ধাক্কাটা আপনি লাগাইলেন। বেপরোয়াভাবে রাস্তায় গাড়ি চালাইবেন আর লোকের গাড়িতে ধাক্কা দিবেন, আবার জরিমানা চাইবেন। জরিমানা আপনি দিবেন আমার গাড়ির। কি বললি তুই ছোট লোকের বাচ্চা? আমি ইচ্ছে করে তোর গাড়ি নষ্ট করে দিয়েছি, তোর চাকা নষ্ট করে দিয়েছি, আর তুই কি না আমার কাছে জরিমানা চাচ্ছিস? তুই জানিস আমি কে? আমি কার বোন? আমার সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? আমার সম্পর্কে কিছু জানলি না, শুনলি না, উল্টো আমার গাড়ি নষ্ট করে দিলি তো দিলি, আবার আমার কাছে তুই জরিমানা চাচ্ছিস। তাও কি না তোর এইরকম সস্তা একটা রিকশার জরিমানা আমার কাছে চাচ্ছিস? আহা, উনি বড় লোকের বোন। বড় লোকের বোন তো কি হইছেন? বড় লোকের বোন বলে যাত্রা গাড়িতে ধাক্কা মারবেন, যাত্রার ক্ষতি করবেন? আচ্ছা যান, আপনার বড় লোক ভাইরে ডেকে নিয়ে আসেন, আর আমি আপনার ঠিকই জরিমানা নিয়ে এখান থেকে যাবো। দেখি আপনি আমরা কি করতে পারেন। কি বললি তুই? আবার বল, আমি শুনতে চাই। আমি তোর এই রিকশার জরিমানা দিব? কখনোই না, উল্টো তুই আমার জরিমানা দিবি। তা না হলে আজকে তোর যে আমি কি হাল করব তোর কোনো ধারণাও নেই। তুই ধাক্কা মারছস, আমি মারি নাই। ছোট লোক বেয়াদবের বাচ্চা, তুই আমার মুখে মুখে তর্ক করেছিস তাই না? আজকে তোকে আমি গরিব লোক দেখলে শুধু হাত তুলতে ইচ্ছা করে, তাই না? একটা কথা শুনে রাখবি, যেদিন থেকে এই গরিবদের হাত ধরা শুরু করবো, সেদিন থেকে তোগো মতো ধনীদের হাত সারা জীবনের জন্য মাটিতে মিশা যাইবো। কথাটা মনে রাখিস। আর শোন, জরিমানা আমি না, জরিমানা তুই দিবি। আর এই মুহূর্তে তুই আমার জরিমানা দিবি। জরিমানা দিবি কিনা বল? ছোট লোকের বাচ্চা, তুই আমার গায়ে হাত তুলেছিস? আমার গায়ে হাত তুলেছিস? তুই জানিস আমি কে? আমি যদি চাই না, এক্ষুনি তোকে মাটির সাথে মিশিয়ে দিতে পারি। চালাস তো সামান্য রিকশা, আর রিকশা চালক হয়ে তুই আমার গায়ে হাত তুলেছিস। আমার কাছে তুই জরিমানা চাচ্ছিস তাই না? ওয়েট, জরিমানা তাই না? এই তোর জরিমানা আমি তোকে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, তুই আমার সাথে বেয়াদবি করেছিস, আমার সাথে তুই তুকারি করে কথা বলেছিস, এবং তুই আমার গায়ে হাত তুলেছিস। এর বদলা কিভাবে নিতে হয় সেটা আমি অথই খুব ভালো করেই জানি। আর একটা কথা শুনে রাখ, তুই আজকে আমার সাথে যে ব্যবহার করেছিস, আমার গায়ে হাত তুলেছিস, আমি তোকে চ্যালেঞ্জ করছি। আজকের পর থেকে তোর লাইফটা কিভাবে হেল্প করতে হয় আমি শুধু সেই আশাই থাকবো। আমিও কোটিপতি ভাইয়ের যে দিব, তোকে কিভাবে শায়েস্তা করতে হয়, এর বদলা কিভাবে নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, যান দেখালেন। আপনাদের মতো কত বড় লোক দেখালেন গরিবদের। যান, আপনিও দেখালেন আর আমিও দেখালে মনে। সাফি ফকুন্নি ভোলা রাতের বাজে 12টা, এখনো আইলো না। আসসালামু আলাইকুম মাজন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই যে সাফি হকিনির পোলা আছে না, আপনার 3 নম্বর গাড়িটা চালায় তো মাইকুল লগে বাজায় গাড়ি আগা বক্সা বালাইছে। কি এত বড় দুঃসংবাদ আজকে আবুক ফকুন্নির ভোলায়? একটা গাড়ি কিনতে কয় টাকা লাগে ওর আমি হারে হারে বুঝামু। ওরে তো মাজন সাহেব লাভ হবো না, আপনি বার করে দেন ওরে। ওই আপনি লাভ চাই না, ক্ষতি চাই। আপনি ঠিকই বলছেন, আমার অন্য ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে, আপনি যান, আমি দেখতেছি। মাজন সাহেব, আসসালামু আলাইকুম। ফকুন্নির ভোলায় বাবারে, তুই আইসোস? 2 দিন আগে আমার ওষুধ শেষ হয়ে গেছে গা। কালকে রাইতের থেকে আমার বুকের ব্যথাটা অনেক বাড়ছে, আমি তো আর সহ্য করতেছি না। বলে বাবা, তুই আমার ওষুধটা আনছোস? মা, আসলে আমি না তোমার ওষুধটা আনতে পারি নাই, আমার একটুও মনে ছিল না। তুই চিন্তা করে না, আমি এখনই গিয়া তোমার ওষুধটা নিয়ে আইতেছি। মা, দেখি কি করণ যায়। বাবা, আমার তো মনে হইতেছে আমি আর বাঁচুম না। বাবা না মা, তুমি চুপ করো তো। সবসময় এরকম কথা কইলে হয়? তুমি ছাড়া আমার দুনিয়ায় কে আছে কও তো? তোমার যদি কিছু হয়ে যায় আমি কিভাবে বাঁচুম কও তো?
শোনো, দুই মায়ের পুতে বাঁচলে একসাথে বাঁচুম, আর মরলে একসাথে মরমু। তোমার যদি কিছু হয়ে যায়, আমিও দুনিয়ায় বাইসে থাকুম না। আমার দুনিয়ায় কে দেখে রাখবো তুমি কও? তুমি ছাড়া কে আছে আমার? বাবারে, তুই এইসব কথা কইস না। তোর কিছু হলে তো আমি বাঁচবো না। তুই আমার পৃথিবী, তুই আমার জীবন। মা, তুমি একদম চিন্তা করো না মা, আমি এখনই যাইতেছি। আমি যেমনে পারি, যেভাবে পারি, আমি তোমার জন্য ওষুধ লয়ে আইতাছি। তুমি একদম চুপচাপ একটু শুয়ে থাকো, তো একটু করে ধৈর্য ধরো মা। আমি আইতাছি মা, এখনই আইতাছি, দেখি কি করণ যায়। আল্লাহ রহম করো। আল্লাহ, কি হইল? আমি কিছুই বুঝতে পারলাম না। কালকে মহাজন রিক্সাটাও নিয়ে আনিল। এখন আমি কিভাবে চলবো, কি করবো? আর আমি আমার মায়ের ওষুধ বা কই থেকে কিনবো? ওষুধটা না কিনলে মার ব্যথাটা আবার বাইরে যাইব। হে আল্লাহ, তুমি একটু রহম করো আল্লাহ। তুমি একটু আমার উপায় খুঁজে দাও, একটু উপায় খুঁজে দাও আল্লাহ। আল্লাহ, কোনো উপায় তো খুঁজে পাইতেছি না। কি করি, কই যাই? আচ্ছা, মা একদিন কইছিল মা নাকি মামুন ভাইয়ের কাছে কিছু টাকা পাইতো। আচ্ছা, একবার কি ওনার কাছে যামু, কি অনুরোধ করবো? আমি যদি আমার মায়ের অসুস্থতার কথাটা ওনারে বলি, আমার মনে হয় উনি কিছু টাকা দিব। একটাবার যাই, তাই না? আচ্ছা, আমি একটাবার গিয়া দেখি। আমার মনে হয় উনি ফিরাইব না, ওনার কাছে থাকলে উনি অবশ্যই দিব। যাই একটাবার। এক, দুই, তিন, চার। ভাই, এখন গুরুত্বপূর্ণ কথা ছিল ভাই। ভাই, আপনি তো জানেন ভাই, আমার মাটা অনেক অসুস্থ ভাই। আমার মার ওষুধ কিনতে হইব ভাই। মা কইছিল মার থেকে নাকি আপনি কিছু টাকা নিছিলেন। মা কইছিল 50,000 মতো। ভাই, আমার সব টাকা লাগবে না ভাই, আমার কিছু টাকা দেন অন্তত। আমি আমার মার ওষুধটা কিনি ভাই, নাহলে আমার মাটা বাঁচবো না ভাই। ভাই, আমাকে একটু দয়া করেন ভাই, আমার মাটা অসুস্থতায় কাতরাচ্ছে ভাই, একটু দয়া করেন। এই দেখ সাবি, আমার লগে এভাবে কোনো কথা কইস না। আমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না, কারণ আমি ব্যবসায় কিছুদিন আগে লস খাইছি। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তুই যা তো। ভাই, এরকম করেন না ভাই, আমার মাটা মরে যাবো ভাই। আমি দুটো হাত ধরতেছি ভাই, আমি আপনার দুটো পা জড়াই ধরতেছি ভাই। আমার একটু রহম করেন, আমার সব টাকা লাগবে না ভাই, কিছু টাকা ভাই, কিছু টাকা, শুধু আমি আর মার ওষুধটা কিনুম ভাই। আমার মা বাঁচবো না ভাই, আমার কিছু টাকা দেন ভাই অন্তত ভাই। এই ছোট লোকের বাচ্চা, এত টাকা করতেছস কে? আমি বলছি না আমি ব্যবসায় লস খাইছি, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আরেকবার যদি কোনো টাকা পয়সা চাস, তার বুকের ভিতরে লাত্তি দে না, তোর বুকের আড্ডি ভেঙে গেলাম। কথা জানি মনে থাকে, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। 1 বছরের ভিতরে কোনো যদি টাকা পয়সা চাস, একবার না তোর গলা টিপা মেরে গেলাম। টাকা করে তারপর কি হইল? তারপর বাকিটা না হয় আমি তোকে পরেই বলবো। আমার ভীষণ লজ্জা লাগছে। আরে আল্লাহ গো, আমি কি করবো আল্লাহ? এ তো সেই ছোট লোক রিক্সাওয়ালার বাচ্চা। শোন, এই রিক্সাওয়ালার বাচ্চাটাই সেদিন আমাকে ইচ্ছে মতো অপমান করেছিল, আমার গায়ে পর্যন্ত হাত তুলেছিল। চল, এই সুযোগে ওকে ইচ্ছে মতো আজকে সাহায্য করি। চল চল। আমার আবার এমন গরিবদের সাথে মজা নিতে ভালো লাগে। চল। আরে কি ব্যাপার, এখানে বসে বসে কেন কান্না করছিস? এতদিন তো রিক্সা চালিয়ে খেতিস, এখন কি মানুষের কাছে এইভাবে হাত পেতে পেতে ভিক্ষা করছিস নাকি? কি কি বললেন আপনি? দেখেন ম্যাডাম, আপনি ওইখান থেকে যান তো। এমনিতে আমার মন মাথা ভালো নাই, দয়া করে আপনি আমার অশান্তি করেন না। যান তো আপনি এখান থেকে। অথই,
এই ফকিন্নির বাচ্চার এত বড় সাহস, সামান্য একটা ফকিন্নি হইয়া তুই একমাত্র কোটিপতির বোন তোর মুখে মুখে তর্ক করতেছে, মানে ব্যাপারটা আমার কাছে কেমন যেন লাগতেছে। আরে বাদ দে না, সবকিছু তো আর ধরলে চলে না। আচ্ছা শোন, তুই গরিব ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু তোর দুঃখ কষ্ট দেখে না আমার মোটেও ভালো লাগছে না। তাই আমি তোর জন্য একটা অফার রাখছি। তুই চাইলে আমার বাড়ির চাকর হয়ে থাকতে পারিস। মাস গেলে আমি তোকে 50,000 টাকা বেতন দিই। আমি আপনার বাড়িতে চাকর থাকুম? আমি আপনার বাড়িতে চাকর থাকুম? আমার যদি না খেয়ে মরেও যাইতে হয়, আমি যদি রাস্তায় ভিক্ষা করে খাইতে হয়, তারপর তো আমি আপনার বাড়িতে চাকর থাকুম না। আমি তো আপনার বাড়িটা পর্যন্ত দেখতে চাই না। আপনি জানতো আমি এখান থেকে। এই থাম, একদম বড় বড় লেকচার দিবি না। রাস্তায় বসে বসে তো ভিক্ষাই করছিস, ভিক্ষাটা পর্যন্ত পাচ্ছিস না। শুনে রাখ একটা কথা, এখন না টাকার মূল্য অনেক বেশি। মানুষ না তোর এই হাত পা দেখে, এত ভালো শরীর দেখে তোকে ভিক্ষা দিতে যাবে না, কখনোই না। আমি দেখে তোর জন্য দয়া করে একটা অফার রেখেছিলাম। আমার বাড়িতে তুই চাকরের কাজ করলে মাস গেলে 50,000 টাকা পাবি। 50,000 টাকা নিজের চোখে দেখেছিস কখনো? একসাথে দেখেছিস? দেখিসনি তো, বুঝতে পেরেছি। আমার মনে হচ্ছে 50,000 টাকা অ্যামাউন্টটা তোর কাছে খুব কম হয়ে গেছে, তাই না? ওকে ফাইন, আমি তোর জন্য 1.5 লাখ টাকার অফার রাখলাম। আমি তোকে মাস গেলে 1.5 লাখ করে টাকা দেবো, তবুও তুই আমার বাড়ির চাকর হয়েই থাকবি। দেখেছিস, ছোট লোক গরিবের জাত তো। 50,000 টাকা থেকে যে 1.5 লাখ টাকার কথা শুনেছে, অমনি মুখটা নিচু করে ফেলেছে। তার মানে বোঝাচ্ছে যে ও আমার কথাতে রাজি আছে। যাই হোক, তুই যেহেতু আমার কথাতে রাজি, তাহলে তো হয়েই গেল। চল আমার সাথে, আজকে থেকেই তুই আমার বাড়িতে চাকরের কাজ করবি। 1.5 লাখ? 1.5 লাখ টাকার কথা বলতেছেন আপনি? 1.5 লাখ কেন? আপনি যদি আমার 10 লক্ষ টাকাও দেন, তারপর তো আমি আপনার মতো মানুষের সাথে দেখাও করতে চাই না। আপনার বাড়িতে থাকা তো দূরের কথা। শুনছস এই ছেলের কথা? শুনছস কত বড় সাহস, তোর মুখের উপরে তর্ক করে? আমি যতটুকু জানি এই এলাকার একমাত্র জিদি মেয়ে হলি তুই। সে তোর জিদকে পাত্তা দিচ্ছে না, তোকেই পাত্তা দিচ্ছে না। বাদ দে না। এই ছোট লোকের বাচ্চা, এতক্ষণ খুব ভালোভাবে আমি তোর সাথে কথা বলেছি, কিন্তু না, তুই তো ভালো কথার মানুষ না। আমার জেদকে তুই একদম ছোট করে ফেললি, তাই না? আমি সেটা কখনোই মেনে নেব না। আমি কোটিপতি ভয়ের একমাত্র জেদি বোন। আমার জেদের কাছে প্রত্যেকটা মানুষকে মাথা নত করতে হয়। লিসেন, আমি তোর কাছে আরেকটা অফার রাখছি। সেটা হচ্ছে আমি তোকে বিয়ে করব। হ্যাঁ, আমি তোকে বিয়ে করব। অথই, এই তোর কি মাথা ঠিক আছে? তুই কি কইতেছস? তুই সামান্য একটা গরিবের বাচ্চারে বিয়ে করবি? তুই থাম। কি হলো, চুপ করে কেন আছিস? আমি তো তোকে বললাম যে আমি তোকে বিয়ে করতে চাই। আজকে এক্ষুনি এই মুহূর্তে কাজী অফিসে গিয়ে আমি তোকে বিয়ে করব। বিয়া? আপনি বিয়ের কথা বলতেছেন? আপনি জানেন আপনি আমার কত বড় ক্ষতি করছেন? যেদিন থেকে আপনার সাথে আমার দেখা হয়েছে, সেদিন থেকে আমার জীবনটা জাহান্নাম হয়ে গেছে। আমি কোনো কিছু কুলকিনারা খুঁজে পাইতেছি না। আপনি নিজেও জানেন না আপনি কত বড় ক্ষতি আমার করছেন। আরে আপনার বিয়া কি? আমি তো জীবনে কোনোদিন আপনার মুখটাও দেখতে চাই না। বাপ রে বাপ, আমি তো অবাক হয়ে গেছি ওর কথা শুনে। সামান্য একটা গরিবের বাচ্চা হইয়া তোর মতো মানুষকে ও মানে রিজেক্ট করে দিল। তাও কিনা সামান্য একজন রিক্সা চালক, রিক্সাওয়ালা। শোন, রিজেক্ট করে তুই কত দূর যেতে পারবি? কতবার তুই আমাকে রিজেক্ট করতে পারবি? আমার মতো মেয়ে তোকে আমি 1 মিনিটের মধ্যে টাকা দিয়ে কিনে ফেলতে পারি। তুই দেখতে চাস? আমি যতদূর জানি তোর মা অসুস্থ, তার নাকি হার্টে 3টা রিং করাতে হবে, তাও 15 দিনের মধ্যে। সেটা যদি না হয় তোর মা নাকি মারা যাবে। এখন আমি জেদ করে তোকে কিনে নিতে পারি। এখন তুই চাইলে রাজি হতেও পারিস, আবার নাও হতে পারিস, কিন্তু না, আমি তো তোকে বিয়ে করেই ছাড়বো, কারণ এটা আমার জেদ। আমি তোকে বিয়ে করব, তার বিনিময়ে তোর মাকে আমি দেশের বাইরে পাঠাবো, ভালো ট্রিটমেন্ট করিয়ে তোর মাকে আমি সুস্থ করে তুলবো। এখন বল, তুই রাজি আছিস কি নেই? চুপ করে থাকা সম্মতির লক্ষ্য। ম্যাডাম, আপনি কি সত্যি আমার মায়ের চিকিৎসা করাইবেন? আচ্ছা, আপনি যদি আমার মায়ের চিকিৎসা করান, তাহলে আমি এই প্রস্তাবে রাজি। আমি আমার মার চিকিৎসার জন্য সব কিছু করতে পারি, আমার কোনো সমস্যা নেই। আপনি যদি সত্যি সত্যি আমার মায়ের চিকিৎসা করান, আপনি যাহা কইবেন, আপনি যেভাবে কইবেন, আমি আপনার সব কথা শুনবো ম্যাম। বলেছিলাম না যে তোকে আমি 1 মিনিটের মধ্যে কিনে ফেলতে পারি? আমি তোকে কিনে ফেললাম।
কাজী অফিসে গিয়ে তোকে বিয়ে করে নিয়ে আমি আমার বাড়িতে যাব। চল। এজন্যই বলি গরিব হয়ে কখনো বড় লোকদের সাথে লাগতে নেই। চল। এই দাঁড়া 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 দাঁড়া। আমি তোর সাহস দেখে তো অবাক হয়ে যাচ্ছি। তুই কোন সাহসে আমার বেডরুমে ঢুকেছিস? ঢুকেছিস তো ভালো কথা, সোজা আমার বেডে এসে বসছিস কেন? এই সাহস তোকে কে দিয়েছে বল? তাহলে আমি কোথায় যাব? তুমি তো আমার বিয়ে করা বউ, আর আমি তো তোমার সাথে ঘুমাবো। বলো। কি বললি তুই? আমি তোর বউ, আমি তোর বিয়ে করা বউ, সেই জন্য তুই আমার রুমে থাকবি, আমার সাথে থাকবি এক বিছানায়? এটা ভাবলে না তুই ভুল করছিস। তুই ভুলে যাস না যে তুই সামান্য একজন রিক্সা চালক ছিস। সেই রাস্তা থেকে তোকে আমি আমার বাড়িতে এনেছি। আমার বাড়িতে এনেছি এইটা ভেবে না যে তুই আমার হাজবেন্ড হয়ে রাজা হয়ে এই বাড়িতে থাকবি। এই বাড়িতে তুই থাকবি আমাদের চাকর হয়ে। তুই শুধুমাত্র আমাদের বাড়ির চাকর, আমার হাজবেন্ড না। আর কোনোদিনও ফিউচারে আমার হাজবেন্ডের পরিচয়টাও তুই কখনো পাবি না। বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমি কিন্তু তোমারে বিয়ে করতে চাইনি। তুমি কিন্তু আমারে জোর করে বিয়ে করছো, আর এখন এসব বলতেছো। তুমি 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 এগুলো কেন বলতেছো? আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। হ্যাঁ, আমি নিজে তোকে বিয়ে করে এই বাড়িতে এনেছি। কেন বলতো? আমার মনে হয় তুই না সেদিনের কথাটা ভুলে গেছিস। আমি তোকে বলেছিলাম যে তুই আমার সাথে যে ব্যবহারটা করেছিলি, আমার গায়ে হাত তুলেছিলি, সেটার জন্য আমি তোর লাইফটা একদম হেল করে দেব। আর আমি ঠিক সেই প্ল্যানটাই করেছিলাম। আমি তোকে বিয়ে করেছি, এখন থেকে তুই আমাদের বাড়িতে থাকবি, আমাদের বাড়ির চাকর হয়ে থাকবি। কখনো আমার হাজবেন্ডের ভালোবাসা, অধিকার এসব তুই পাবি না। পাবি কি জানিস? চাকরের সাথে যে একটা মালিক দুর্ব্যবহার করতে পারে, ঠিক সেই আচরণ। এখন হা করে এখানে দাঁড়িয়ে না থেকে যা, এই রুম থেকে বের হয়ে যা, বাইরে গিয়ে ঘুমা। আউট আউট। ঠিক আছে। আমার সাথে থাকবে, এক বিছানায় ঘুমাবে, এক রুমে থাকবে। ছোট লোকের বাচ্চা, জাস্ট সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। যে সামান্য রিক্সাওয়ালা চাকরের বাচ্চা, সে আসছে আমার সাথে এক রুমে ঘুমাতে। সব তো শুনলি, আসলে সেই জন্য আমার জীবনটা এরকম হয়ে গেছে। আচ্ছা শোন, আইলি যখন ভেতরে চল, কিছু খাওয়া দাওয়া করে যা। বন্ধু, আমার যা বুঝার আমি বুঝছি, আমি আর নিতে পারতেছি না বন্ধু, আমি আসি। বন্ধু, একটা কথা শোন, আসলে সব তো শুনলি, তোর একটা অনুরোধ করি, তুই মার এসব ব্যাপারে কিছু জানিস না, মানুষটা কষ্ট পাইব। না বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, আমি কিচ্ছু বলবো না, আমি এখন আছি। ঠিক আছে, যা। চাচি, ও চাচি, কই গেলা? কিরে বাবা, ডাক্তার সসকে? সাফি ভাই ফোন দিছিল, তোমার লয়ে ঢাকা যাইতে হইব, বড় একটা ডাক্তার দেখাইবো, বাইরে লয়ে বিদেশ যাইতে হইব। রেডিও, আমরা যাই। কি কইতাছস? আমার নিয়ে দেশের বাইরে পরে চিকিৎসা করাইবো? তুমি ওরা লয়ে কোনো চিন্তা করো না, সাফি ভাই সব বন্দোবস্ত করে লাইছে, তুমি এখন তাড়াতাড়ি বাইরে আও। আচ্ছা বাবা, খারো, তাহলে আমি ব্যাগটা লয়ে আই গা। আর তুমি দাঁড়া, আমি লইতেছি। গৌরব ঐতিহ্য আর আভিজাত্যের এক অনন্য সম্মেলন জাহিদ জুয়েলার্স। এখানে সোনার প্রতিটি গহনা বলে আপনার জীবনের গল্প। প্রতিটি ডিজাইনে মিশে থাকে চিরন্তন সৌন্দর্য আর নিখুঁত কারুকাজ। ঠিক যেমন আপনি কল্পনা করেন তেমনই। বিয়ে হোক কিংবা উৎসবের আয়োজনে বিশ্বাসের আরেকটি নাম জাহিদ জুয়েলার্স। আজই চলে আসুন আমাদের শোরুমে, খুঁজে নিন আপনার স্বপ্নের গহনা, যেখানে মিশে থাকে ভালোবাসা, ঐতিহ্য আর আস্থা। জাহিদ জুয়েলার্স, গহনায় বিশ্বাসের ছোঁয়া। হে আল্লাহ,
আমার আমার মনটা তো আনচান করতেছে কেন? আমার আমার মাকে দেখার জন্য আমার খুব পরানটা পড়তেছে। আমি কি করি আল্লাহ এখন? আচ্ছা, শুনছি মা চিকিৎসা করে বাসায় ফিরছে। আমি একটু অথৈকে অনুরোধ করে দেখবো যাইতে দেয় কিনা। আমি অথৈ আসুক, আজকে অথৈরে দুইটা হাত জোড় করে অনুরোধ করবো যে আমি জাস্ট একটা ঘন্টার জন্য আমার মাকে একটু দেখতে যাইতে চাই। অথৈ যদি নাও করে, দরকার আমি দুটো পা জড়ায় ধরবো। তারপরেও আজকে যেমন করে হোক আমি আমার মাকে দেখতে যেতে চাই। ওই যে অথৈ আইতাছে। আচ্ছা, আমি অথৈর সাথে একটু কথা বলি। হ্যাঁ চল, তাড়াতাড়ি চল। পেছন থেকে ডাক না দিলে তোর শান্তি হয় না, তাই না? তাড়াতাড়ি বল, কি বলবি? অথৈ, তুমি তো জানো আমি সেই অনেক দিন ধরে বাড়িতে পড়ে আসছি। আমার মাটার কথা আমার ভীষণ মনে পড়তেছে। আমার মাটার আমি একটু দেখতে চাই। আমি জামু আর আমু, আমার একটু যাইতে দিবা প্লিজ? ও আচ্ছা আচ্ছা, তার মানে তুই মনে মনে এরকম একটা প্ল্যানিং করে রেখেছিস, একবার যদি তুই আমার বাড়ি থেকে বের হতে পারিস তাহলে আর এই বাড়িতে ঢুকতে পারবি না, ঢুকতে হবে না তোর। এটারই তুই চান্স খুঁজছিস, তাই না? শুনে রাখ একটা কথা, তুই যতই মনে মনে প্ল্যানিং করিস না কেন, আমি তোকে এই বাড়ি থেকে কোথাও যেতে দেবো না, কখনো না। না বিশ্বাস করো, আমি এমন কোনো প্ল্যানিং করতেছি না। আমি তোমার কথা দিতেছি, আমি এই যাবো আর এই চলে যাবো। আমার মাটার জন্য আমার ভীষণ পড়ান পড়তেছে। আর ওই যে শুনলাম তুমি যে চিকিৎসা করাতে পাঠাইছিলাম আরে বিদেশে, মা চিকিৎসা করে ফিরছে, মা একটু সুস্থ হয়েছে। মা বোধহয় আমার একটু দেখতেও চাইছে, সেজন্য মার জন্য আমার পড়ানটা কেমন করতেছে। আমি তোমার কথা দিতেছি, আমি সকালে যাবো আর 2-1 ঘন্টার মধ্যে চলে যাবো। একটু প্লিজ আমার যাইতে দাও না অথৈ। না না অথৈ, তুই এই কামটা মনের ভুলেও করিস না। তুই যদি ওর এইখান থেকে একবার যাইতে দিস তাহলে কিন্তু ওর এই বাড়িতে আইব না। কারণ হইল ওর মা এখন সম্পূর্ণ সুস্থ। যদি এখান থেকে একবার বের হয়ে যায় বাকি কিন্তু তোর হাতছাড়া হয়ে যাবে। আর ওর যদি ওর মায়ের এতই দেখতে ইচ্ছে করে তাহলে একটা কাজ কর না, ওর মায়েরও এই বাড়িতে নিয়ে আয়। 2 মাসেরা মিলা এই বাড়িতে কাজ করবো, এই বাড়ির চাকর হয়ে থাকবো। এইটা আপনি কি কইতেছেন? কেন? আমি তো বাড়ির সব কাম করতেছি। না না না, আমি এই বাড়ির চাকর হয়ে আছি, আমি বাড়ির চাকর হয়ে থাকি। আমার মারে এখানে না আনানোর কোনো দরকার নাই। আর যত কষ্ট যত অত্যাচার আপনারা আমার উপরে করেন, দয়া করে আমার মারে আর কোনো কষ্ট দিতে আমি চাই না। প্লিজ আমার উপর দয়া করেন। ঠিক আছে, তোর মাকে নিয়ে যেহেতু তোর এতই সমস্যা, কোনো কথাই বলা যাবে না, বললাম না তোর মাকে নিয়ে কথা। কিন্তু আমি যে কথা বলেছি ওই কথাই, কথার নড়চড় হওয়া যাবে না। তুই এই বাড়ি থেকে কোথাও যেতে পারবি না। পাছাড় পাছাড়, আরে একটু যাইতে দাও। পাছাড় পাছাড় বলছি, একটু যাইতে। একদম নাটক তুই করবি না। তোর সব নাটক, সস্তা নাটক না, দেখে দেখে জাস্ট আমি বোরিং হয়ে যাচ্ছি দিনের পর দিন। শুনে রাখ একটা কথা, আমাদের আসতে আজকে একটু লেট হবে। বাড়ির সমস্ত কাজ করে রাখবি। একটা কাজ যদি এদিক সেদিক হয়েছে না, তাহলে তো বুঝতেই পারছিস। চল তো একটু ভাবো। মা 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 বাবা তুই আইছস? ও মা, আমি আইছি। কতদিন ধরে দেখি না মা, তোমার জন্য আমার পড়াটা অনেক পড়তেছিল মা। সেজন্য যখনই ছুটি পাইছি আমি এক দৌড় দিয়ে তোমার কাছে চলে আইছি। মা মা তুমি কেমন আছো মা? তোমার শরীরটা সুস্থ আছে মা? মা তুমি দেখছি সুস্থ হয়ে গেছো মা। আমার তোমার দেখা আমার পড়াটা জোড়াই গেছে মা। কেমন আছো মা তুমি? বাবা আমি ভালো হয়ে গেছি। তুই আমারই কই পাঠাইলি, আকাশের উপর দিয়ে আমি গেলাম, ডাক্তার আবার এত যত্ন করে চিকিৎসা করলো। বাবা আমি অনেক সুস্থ হয়ে গেছি বাবা। মা
আমার মাঠরে অনেক সুস্থ লাগতেছে, আমার মাঠরে একদম পরিলাহান লাগতেছে। কিন্তু বাবা তুই না শহরে চাকরি করতি, তোর এই অবস্থা কেন? মা বাদ দাও না মা, শোনো না মা, আমি কতদিন তোমার হাতে খাই না, আমার তোমার হাতে খাওয়ার জন্য মনটা ছটফট করতেছে। আমার জন্য কি রান্না করছো মা? চলো না আমি দুটো খাই। বাবা চল ঘরে চল। চলো মা। বাহ, চমৎকার। তার মানে এসবই চলে তাই না? আমি তোকে বারবার নিষেধ করেছিলাম যে আমার বাড়ি থেকে যেন এক পা বাইরে না যায়। তার মানে তুই আমার কথার অবাধ্য হলিই হলি। কেন হলি? একটু বোঝার চেষ্টা করো, বহুদিন ধরে আমার মাঠে দেখি, আর আমার মাটা দেখার জন্য আমার পরনটা কেমন পড়তেছিল। তুমি যখন বাইরে গেলাম আমি সুযোগ পাই আমার মাঠে একটু দেখতে আইছি। তুমি এখানে কিছু কইরো না, আমি বাসায় এলে তোমার যা খুশি, তোমার যত অত্যাচার করা লাগে তুমি কইরো, শুধু একটা ঘন্টা আমার মায়ের কাছে থাকতে দাও। আমি 1 ঘন্টার মধ্যে চলে আমু, আমি তোমার কথা দিতেছি। আমি 1 ঘন্টার বেশি একটা মিনিটও থাকুম না, আমি আইতেছি। অথই এইভাবে ঠান্ডা মাথায় কথা কয়ে কাজ হইব না। গরিবদের শাস্তি গরিবদের মতোই দিতে হইব। একটা কাজ কর, ওরে উচিত একটা শাস্তি দে। ওর কত বড় সাহস, তুই এতবার নিষেধ করার পরও ও পালাই এই বাড়িতে চলে আইছে। তুই ওরে এমন শাস্তি দিবি যাতে নেক্সট টাইম এরকম ভুল করার, এরকম অপরাধ করার সাহস না পায়। বাবা মায়েরা কেডা চিনলাম না তো। আপনার চিন্তা হবে না, আপনি চিনে কি করবেন? আপনি আপনার ছেলেকে উস্কে দিয়েছেন, আর আপনাকে দেখতে আপনার ছেলে চলে এসেছে। আপনারা কি ভাবলেন মা ছেলে বলুন তো? এই বিষয়টা আমি খুব ইজিলি মেনে নিব এটা ভেবেছেন? এটা ভাবলে আপনারা ভুল করবেন। আমি এত বারবার নিষেধ করা সত্ত্বেও আমার কথা অমান্য করে এই বাড়িতে চলে আসা হয়েছে। তার মানে নেক্সটে যে তুই আমার সাথে কি কি করবি সেটা আমার বোঝা হয়ে গেছে। আর 1 ঘন্টা আমার মায়ের কাছে থাকতে দাও, আমি 1 ঘন্টার মধ্যে চলে আমু, আমি তোমার কথা দিতেছি। আমি 1 ঘন্টার বেশি একটা মিনিটও থাকুম না। ছোট লোকের বাচ্চা, তুই আমার মুখে মুখে তর্ক করিস, আবার তুই এখানে 1 ঘন্টা থাকতে চাস? তোকে আমার কথা না বাধ্য শোন, নেক্সট টাইম যদি এরকম ভুল করার চেষ্টা করিস না, তাহলে তোকে আমি জানে মেরে দেবো। আর তার সাথে সাথে তোর প্রিয় মা, তার যে কি ব্যবস্থা আমি করব সেটা আমি নিজেও জানি। শোন, তোকে আমি 10 মিনিট টাইম দিলাম। এই 10 মিনিটের মধ্যে তুই আমার বাড়িতে হাজির হবি, তা না হলে তোকে আর তোর মাকে আমি যে কি করব তুই কল্পনাও করতে পারছিস না। জি ভাইয়া। আমি ইমার্জেন্সি কাজে থাইল্যান্ড যাচ্ছি। কতদিনের জন্য যাচ্ছ ভাইয়া? এই তো প্রায় 2 মাস। যদি আমার সব ব্যবসা বাণিজ্য খেয়াল রাখিস আমি আসছি। আরে এই ফকিন্নির বাচ্চা শোন, আমি বিদেশে যাচ্ছি। যদি আমার মনের কিছু হয়েছে আর কোনো রকম উল্টাপাল্টা করছিস, আমি আইসা তোর পিঠের চামড়া ছিঁড়ালাম। আর শোন, আমার ঘর থেকে লাগেজটা নিয়ে গাড়ি দাঁড়া। ঠিক আছে ভাইয়া, তুমি এদিকে নিয়ে কোনো চিন্তা করো না। আল্লাহ হাফেজ। দাঁড়িয়ে কেন আছিস? যা।
আমি আমার স্ত্রীর অনেক ভালোবাসি আল্লাহ। আমি জানি না আসলে ওর কি হয়েছে, সবকিছু তুমি জানো আল্লাহ। ওর যা হয়ে থাকে তুমি সবকিছু দেখে ওকে সাফায় দান করো, ওকে সুস্থ করে দাও। ওর সমস্ত রোগ তুমি আমাকে দাও। আমি ওকে অনেক ভালোবাসি আল্লাহ, আমি অনেক ভালোবাসি। রহম করো খোদা। আমার জীবনের বিনিময় হলেও তুমি ওকে সুস্থতা দান করো। মাথা ব্যথাটা না আমার কোনোভাবেই কমতে হলো না। পেটে পেটে ব্যথা কেন? মা, আমার এত পেটে ব্যথা কেন করতেছে আল্লাহ? ভাইয়া এখন পর্যন্ত হসপিটালে আসেনি। আমার এত বড় একটা অপারেশন হলো, আমি হসপিটালে এতদিন ভর্তি ছিলাম, কিন্তু একদিন আমাকে দেখতে আসিনি। দাঁড়া না, আজকে বাসায় যাই, তারপরে গিয়ে ওকে আমি উচিত শিক্ষা দিব। তুই কারা ছোট লোকের বাচ্চা কইতাছিস? যেই মানুষটা নিজের জীবন দিয়ে তোর জীবন বাঁচাইছে ওই মানুষটারে? মানে হলো তোর কিডনি নষ্ট হয়ে গেছিল, ওই মানুষটা নিজের কিডনি দিয়ে তোরে বাঁচাইছে। তুই যখন বাইসে আসো না, শুধুমাত্র ওই মানুষটার জন্যই বাইসে আসো। দেখ তুই কি বলছিস, আমি কিন্তু আগাগোড়া কোনো কিছুই বুঝতে পারছি না। তুই আমাকে ভালো করে বুঝিয়ে বল, ও কেন আমাকে কিডনি দিতে যাবে? কিডনি দেওয়ার কি লোকের অভাব ছিল নাকি? আরে তুই কি পাগল হয়ে গেছস? আমি তো তার বান্ধবী না, আমি তোর বান্ধবী। তোর বান্ধবী নিয়ে আমি কেন মিথ্যা কথা বলবো? তাছাড়া মানুষের জীবন নিয়ে কেউ মিথ্যা কথা বলতে পারে? আরে উনি তো মানুষ না, উনি হলেন ফেরেশতা। আমি যদি ওনারে নিজের চোখে না দেখতাম, তাইলে আমি বিশ্বাসই করতে পারতাম না যে একজন স্বামী তার বউকে এত ভালোবাসতে পারে, অথবা এত ভালো মানুষ হইতে পারে। আর এত ভালো একজন মানুষটা আমরা কত অত্যাচার করছি, কত অপমান করছি। ওই মানুষটা সবকিছু সহ্য করছে, কেন জানোস? শুধুমাত্র সে তোরে বিয়ে করছে, তুই তোর বিয়ে করা বউ, এই জন্য সে সবকিছু সহ্য করছে। আমি ওই মানুষটার সাথে কত অন্যায় করছি, একটাবার মাপ চাওয়ারও সুযোগ পাই না। তারা যদি আমি আর একটাবার সামনে পাইতাম, তার কাছে হাত জোর করে ক্ষমা চাইতাম, তার পা ধরে ক্ষমা চাইতাম, তার কাছে মাপ চাইতাম। কিন্তু যেই মানুষ চলে যায় তারা তার ফিরে পাওয়া যায় না। আর তার মতো ভালো মানুষ এই দুনিয়ায় আর একজন আছে কিনা তাও সন্দেহ। আমি তোর কথা বিশ্বাস করি না।
তাইলে শোন। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার বউর কি অবস্থা, কেমন আছে? আপনার ওয়াইফের যে কন্ডিশন, ওনার তো 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। তার মানে আমার বউর কি কিডনি 2টা নষ্ট হয়ে গেছে? কিডনি নষ্ট হয়ে গেলে কি করতে হয় ডক্টর? কেমনি কি করতে হবে ডক্টর? আমি বলে দিচ্ছি, আপনি টেনশন করেন না। কিডনি নষ্ট হয়ে গেলে একমাত্র চিকিৎসা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট করা। কিডনি ট্রান্সপ্লান্ট? আচ্ছা ডক্টর, কিডনি ট্রান্সপ্লান্ট কি, কেমনে করে কিডনি ট্রান্সপ্লান্ট? কিডনি ট্রান্সপ্লান্ট হলো, আমি বুঝাই বলতেছি আপনাকে, যে একজন সুস্থ মানুষের কিডনিটা একজন অসুস্থ মানুষকে দিলে সেটাকে হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট বলে। ডক্টর তাহলে আপনি আমার কিডনি 2টা খুলে নেন ডক্টর। আমার বউটারে বাঁচান ডক্টর। কিছুদিন আগে আপনি আমার হসপিটালে আসছিলেন, তা আমি যতদূর জানি যে আপনার হার্টের সমস্যা। তো হার্টের সমস্যা থাকলে তো আপনার কিডনি নেওয়া যাবে না। ডক্টর সাহেব, আমি আপনাদের হাত ধরি ডক্টর। আপনি আমার বউরে বাঁচান ডক্টর। কেমন করে হোক ডক্টর আমার বউরে বাঁচান। শান্ত হন, একটু শান্ত হন। আপনি বসেন, দেখি আপনার জন্য কি করা যায়। বসেন, আপনি আসেন, বসেন। আপনার কিডনি নেওয়া যাবে। আপনার আমার কিডনি লইতে হইব, আমার কিডনি আপনার লইতে হইব। আমি আর বউরে সুস্থ দেখতে চাই। আমার বউরে ছাড়া আমি বাঁচুন না। আমার বউর কিছু হয়ে গেলে আমি কিভাবে দুনিয়ায় বেঁচে থাকুক? শুনেন, আপনি যদি আমার কিডনি না নেন তাহলে কিন্তু আমি আমার শেষ করে ফেলাবো। আমি আজকে রাতে গলা ধরে দিব, আর সব দোষ কিন্তু আমি আপনারা দিব। আপনি শান্ত হন, দেখি আপনার জন্য কি করা যায়। তো আপনি যেহেতু কিডনি দিতে চাইতেছেন, তাহলে আমাদের হসপিটালে কিছু নিয়ম আছে, বুঝছেন? কোন কি নিয়ম? তাহলে আপনাকে এই বন্ডে একটু সিগনেচার করতে হবে। দেন সিগনেচার দেন। এসব তুই কি বলছিস? না না না, আমি বিশ্বাস করি না। এসব তুই যা বলছিস মিথ্যে বলছিস। আমি এসব বিশ্বাস করি না। আমার স্বামী মরতে পারে না। আমাকে কিডনি দিয়ে আমার স্বামী মারা গেছে। আমি এসব বিশ্বাস করি না। তুই সব মিথ্যে বলছিস, তুই সব ভুল বলছিস। আমি সত্যি কইতেছি অথই, আমি সত্যি কইতেছি। আমি কোনো মজা করতেছি না। উনি অপারেশন থিয়েটারেই মারা গেছে। তার মানে এতক্ষণ তুই যা বললি সব সত্যি? আমার সাথে তুই মজা করিসনি? এটা কি হয়ে গেল বলতো? আমি তো এমন কোনো কিছুই চাইনি। হ্যাঁ, আমি মানছি যে দিনের পর দিন আমি ওকে অনেক টর্চার করেছি, ওকে অত্যাচার করেছি। ওকে আমি কখনো হাজবেন্ড হিসেবে মানিনি। ওকে আমি আমার বাড়ির চাকর হিসেবে মেনেছি। কিন্তু ও আমাকে কিডনি দান করে এভাবে পৃথিবী ছেড়ে চলে যাবে। বিশ্বাস করো, আমি এটা কখনো কল্পনা করিনি। আমি অনেক বড় অন্যায় করেছি। ওই উপরওয়ালা আমাকে ক্ষমা করবে কিনা আমি জানি না। আচ্ছা, ও কোথায়? আমাকে ওর কাছে নিয়ে চল, এক্ষুনি আমি ওর কাছে যাব। উনি বাড়িতে আছেন। যত দ্রুত সম্ভব আমাদের যাওয়া উচিত, নয়তো তুই তার শেষ দেখাটা হয়তো দেখতে পারবি না।
তোমার সাথে এমন কেন হলো? শাফি, এই শাফি, শাফি তাকাও। শাফি একবার আমাকে অথই বলে ডাকো না শাফি। শাফি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আমি এতদিন তোমার সাথে যা করেছি আমি মস্ত অন্যায় করেছি শাফি। আমি সব কিছু বুঝতে পেরেছি। সাথী আমাকে সব বলেছে। আমি তো এমন জীবন চাইনি। তুমি তোমার কিডনি দিয়ে আমাকে বাঁচিয়ে তুমি নিজেই পৃথিবী ছেড়ে চলে যাবে। আমি এমন জীবন চাইনি। তুমি কথা বলো, আমাকে একবার ডাকো, অথই বলে আমাকে ডাকো। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। আমি আর কোনোদিনও তোমার সাথে খারাপ আচরণ করবো না। তোমাকে আমার বাড়ির চাকর করে রাখবো না। তুমি আমার স্বামী। আমি বুঝতে পেরেছি তুমি আমার স্বামী। আমি তোমাকে নিয়ে সংসার করতে চাই। আমি বুঝতে পেরেছি। সাথী, সাথী, ওকে তুই বল উঠতে। ও কেন এইভাবে চুপচাপ শুয়ে আছে? ওকে বল আমার সাথে ঝগড়া করতে। এই তুমি ওঠো না কেন? আমার সাথে ঝগড়া করবে না? আমি তোমার সাথে ঝগড়া করবো? এইভাবে থাকতে আমার ভালো লাগছে না। আমি ঝগড়া করবো তোমার সাথে। ওঠো, কথা বলো আমার সাথে। বলো না ওকে উঠতে। ও আমার সাথে ঝগড়া করবে। আমি ওকে মারবো, ওকে আমি কথা শোনাবো, কিন্তু ও চুপ করে থাকতে পারবে না। তুই বল না ওকে উঠতে। এই তুমি ওঠো। আমি তোমার কিচ্ছু হতে দেব না। তুমি ওঠো। আমি তোমার কিচ্ছু হতে দেব না। এই আপনারা সবাই হা করে তাকিয়ে আছেন কেন? ওকে বলুন উঠতে। আমি ওকে কোথাও যেতে দেব না। না, আমি তোমাকে কোথাও কবরে যাবে তুমি আমাকে রেখে। ওই অন্ধকার কবরে আমি তোমাকে যেতে দেব না। তুমি তো বলেছিলে তোমার অন্ধকারে নাকি অনেক ভয় লাগে। তুমি যখন মাঝে মধ্যে আমার সাথে কথা বলতে আমি খুব বিরক্ত হতাম, কিন্তু তুমি যখন যা বলতে আমার ভালোর জন্যই বলতে। আমি সেগুলো বোঝার চেষ্টাই করিনি। তুমি তো আমার বিয়ে করা স্বামী বলো। আমি সব বুঝতে পেরেছি, তাই তো আমি তোমার কাছে ছুটতে চলে আসছি। আমার দিকে একবার তাকাও। দেখো তোমার জন্য আমি চোখের পানি ফেলছি। তুমি আমার দিকে তাকাও। আমি প্রমিস করছি, আমি সবার সামনে প্রমিস করছি, আজকের পর থেকে আমি কোনো জেদ করব না। আমি জেদি মেয়ে হয়ে থাকতে চাই না। আমি তোমার স্ত্রী হয়ে থাকতে চাই। আমি জেদ করে থাকতে চাই না। তুমি যা বলবে আমি তাই শুনবো। সাথে বল না, বল।